Okay. In the previous class, we have read up to rule 7. Yeah, 6. Today we'll start from rule 7. Enough to. যদি সিম্পল ইনাফ টু থাকে তাহলে আমরা কমপ্লেক্সে সো ডট ডট দ্যাট বসাবো আর কম্পাউন্ডে কি বসাবো ভেরি ডট ডট এন্ড। তবে এই ইনাফ টুটা কি অর্থ প্রকাশ করবে সেটা একটু লেফট সাইডে একটা রেড একটা লেখা আছে দেখো, টু এক্সপ্রেস ইন অ্যাফার্মেটিভ মিনিং। আমরা আগের ক্লাসে তোমাদের মনে আছে কিনা 6 নম্বর রুল আমরা পড়েছিলাম টু টু। টু টু কি অর্থ প্রকাশ করে আগে, অ্যাফার্মেটিভ না নেগেটিভ? টু টু নেগেটিভ। নেগেটিভ অর্থ প্রকাশ করে। থ্যাংক নেগেটিভ। ইউ, থ্যাংক ইউ। কিন্তু ইনাফ টু নেগেটিভ অর্থ প্রকাশ করে না। ইনাফ টু কি অর্থ প্রকাশ করে? অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ হাবোধক অর্থ প্রকাশ করবে, এই জন্য এই স্ট্রাকচারটা আমি আলাদা করেছি। এক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব এরপর অ্যাডজেক্টিভ এরপর ইনাফ টু তারপর ভার্ব বেস ফ্রম বাকি অংশ বসবে। আর এক্ষেত্রে যখন আমরা কমপ্লেক্স করব সাবজেক্টের পরে ভার্ব এরপর সো, সো এর পরে অ্যাডজেক্টিভ বসবে, এরপর দ্যাট এরপর সাবজেক্ট, সাবজেক্টের পরে ক্যান বা কুড বসবে, কিন্তু নট বসবে না। আমরা 6 নম্বর রুলে কিন্তু ক্যান বা কুডের পরে কিন্তু নট ছিল, এখানে কিন্তু নট আর নেই। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে যেটা খেয়াল করতে হবে। যখন অ্যাফার্মেটিভ মিনিং প্রকাশ করবে ইনাফ টু, তখন সো দ্যাট যখন আমরা বসাবো সেক্ষেত্রে নট বসবে না। আর এখানে ভেরি এন্ড বসবে মধ্যখানে, সাবজেক্টের পরে ভার্ব এরপরে ভেরি এরপরে মধ্যখানে অ্যাডজেক্টিভ তারপরে এন্ড এরপর আবার সাবজেক্ট তারপরে ভার্ব বাকি অংশ বসবে। একটা এক্সাম্পল দেখো, দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট ইনাফ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট ইনাফ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এই সেন্টেন্সটি অবশ্যই কি অর্থ দিচ্ছে? অ্যাফার্মেটিভ অর্থ দিচ্ছে। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে বলো তো একজনে, ট্রাই করো। ইফ উই মেক দিস সেন্টেন্স কমপ্লেক্স, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? ওকে, আমি পরে একটা প্র্যাকটিস করতে দিবে, এটা আমি বলে দিই। দ্য বয় ইজ, স্যার বলবো? হ্যাঁ বলো। So the boy The boy is is so so brilliant brilliant that he can he can answer the answer the question. question. হ্যাঁ, দুজনেই বলেছো হি ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন, নট আর আসবে না। কারণ এখানে দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট ইনাফ। ব্রিলিয়ান্ট ইনাফ, ইনাফের ক্ষেত্রে এখানে আরেকটা রুল বলে দিই। ইনাফ হচ্ছে একটা অ্যাডভার্ব। তো ইনাফ একমাত্র অ্যাডভার্ব যে অ্যাডজেক্টিভের পরে বসে অ্যাডজেক্টিভকে মডিফাই করে। মূলত অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের পূর্বে বসে, কিন্তু ইনাফ একটা অ্যাডভার্ব যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভের আগে না বসে পরেই বসে। এই জন্য ব্রিলিয়ান্ট ইনাফ, গুড ইনাফ, ব্যাড ইনাফ এরকম। দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট ইনাফ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। সে বালকটি প্রশ্নের উত্তর দিচ্ছে যথেষ্ট ব্রিলিয়ান্ট, মানে সে পারবে, অ্যাফার্মেটিভ অর্থ দিচ্ছে। তাহলে এখানে আর নট বসবে না। দ্য বয় ইজ সো ব্রিলিয়ান্ট দ্যাট হি ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন। বালকটি এতই মেধাবী যে সে কোশ্চেনটির উত্তর দিতে পারবে। আর কম্পাউন্ড করলে কি হবে? দ্য বয় ইজ ভেরি ব্রিলিয়ান্ট অ্যান্ড হি ক্যান অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এখানেও কিন্তু নট বসে নাই। তাহলে আমরা 6 নম্বর রুল এবং 7 নম্বর রুলের সাথে আমরা একটু কন্ট্রাস্ট করি। 6 নম্বর যখন টু টু নেগেটিভ মিনিং দিয়ে থাকে সেক্ষেত্রে কমপ্লেক্স কম্পাউন্ডে নট বসাতে হবে, কিন্তু ইনাফ টু অ্যাফার্মেটিভ মিনিং দিয়ে থাকে কমপ্লেক্সে নট এবং কম্পাউন্ডে নট বসবে না। এই হচ্ছে বেসিক ডিফারেন্স, অর্থটা কিন্তু পার্থক্য। এবার তোমরা একটা করো এক্সাম্পল ফর প্র্যাকটিস। দ্য ম্যান ইজ অনেস্ট ইনাফ টু হেল্প ইউ, প্লিজ ডু দিস। মেক ইট কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড, এভরিবডি। সবাই সিডব্লিউ খাতার উপরে আজকে ডেট লেখো, লেখে সুন্দর করে একদম থিঙ্ক ইজ আ রিয়েল ক্লাসরুম দ্যাট ইউ আর ইন। উই হ্যাভ শাইন কলেজ কুরমিটুলা, ইউ আর ইনসাইড এ ক্লাসরুম and you are doing the class. Think that you'll enjoy the class. আর যদি কেউ চ্যাট বক্সে অ্যান্সারটা লিখতে চাও তাহলে ওয়েলকাম। চ্যাট বক্সে অ্যান্সার লিখতে পারলে মোস্ট ওয়েলকাম, তাহলে আমি সরাসরি দেখতে পাবো। তুবা লিখেছে, থ্যাংক ইউ তুবা। তুমি এটাকে কমপ্লেক্স করেছো এবং অ্যান্সার ইজ কারেক্ট। You are most welcome to write down the answer in the chat box. Then I can check it directly. স্যার বলবো? নুজহাত তাবাসসুম বলবা, কমপ্লেক্স বলবা, বলো। The man is so honest that he can help you. কমপ্লেক্স দেন কম্পাউন্ড লিখেছো? Compound, জি স্যার। বলো।
The man is very honest and he can help you. থ্যাংক ইউ, তুবাটা হয়েছে, তুবা থ্যাংক ইউ। আর বাকিরা অন্য একজন বলো তো। হামিম জাহান ভূমি লিখেছো? হামিম জাহান না ভূমি। স্যার, এখনো পুরাটা শেষ হয় না, আর একটু লাগবে টাইম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে একটু আমরা ওয়েট করি ওদের জন্য। নাবিলা লেখা হয়েছে? হ্যাঁ শাম্মী বলবে, হ্যাঁ বলো। হ্যাঁ The man is so honest that he can help you. আর এই ওয়েল ডান, পয়েন্টটা হচ্ছে the man is very honest and he can help you. ভেরি গুড, ভেরি গুড। দেখো এখানে কিন্তু তুমি শুধু কমপ্লেক্স কম্পাউন্ডে শেখো নাই, তোমার কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সে কিন্তু এরকম আসে। যখন তুমি কমপ্লিটিং সেন্টেন্স শুধু ইনাফ টু দেখবা, তারপরে অংশ তুমি কিভাবে ম্যাচ করবে এখন তুমি কিন্তু সেটা বুঝে গেছো। সো আমি সবসময় বলি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন শিখবা 4টা টপিক মাথায় রাখবা: কমপ্লিটিং সেন্টেন্স, কানেক্টরস, রাইট ফর্ম অফ ভার্ব এবং এটা। সো ইউ শুড কিপ মোস্ট ইম্পর্টেন্স অন দিস টপিক। ওকে, আমরা একবার বোর্ডে অ্যান্সারটা দেখিনি। দ্য ম্যান ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান হেল্প ইউ। নট বসেনি কিন্তু, মানুষটি এতই সহজ যে সে তোমাকে সাহায্য করে। ট্রান্সফরমেশন অর্থ দিকে খেয়াল করবা, তাহলেই হয়ে যাবে। আর কম্পাউন্ড হচ্ছে দ্য ম্যান ইজ ভেরি অনেস্ট অ্যান্ড হি ক্যান হেল্প ইউ, মানুষটি খুবই সৎ এবং সে তোমাকে সাহায্য করতে পারে। ওকে, আমরা এবারে 8 নম্বর রুলে যাব। 8 নম্বর রুলটা একটু বড়, কারণ এখানে আমি 2টা রুলসকে একটা জায়গায় নিয়ে এসেছি, এই জন্য একটু বড় হবে এটা। তবে বাট ইজি, তোমরা এটা বুঝেছো। রিজনস বাম পাশে দেওয়া আছে, রিজনস মানে কারণ বুঝাবে। কারণ বুঝালে আমরা কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব সেটা আমরা পড়বো। বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ফর দ্য সেক অফ, অথবা নমিনেটিভ অ্যাবসলিউট। আর এই ক্ষেত্রে কমপ্লেক্সে থাকবে অ্যাজ বা সিন্স অথবা বিকজ, আর কম্পাউন্ডে কি থাকবে? অ্যান্ড সো অথবা দেয়ারফর, অ্যান্ড সো অথবা দেয়ারফর। হেডিংটা লিখে নাও অ্যাটলিস্ট। সিম্পল সেন্টেন্স যদি বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ফর দ্য সেক অফ অথবা নমিনেটিভ অ্যাবসলিউট থাকে। নমিনেটিভ অ্যাবসলিউটটা কি সেটা আমি একটু পরে ব্যাখ্যা করব। আর এগুলো থাকলে সিম্পলি আমরা কমপ্লেক্সে অ্যাজ, সিন্স অথবা বিকজ যে কোনো একটি বসালেই হবে। আর কম্পাউন্ডে কি বসবে? অ্যান্ড অথবা সো অথবা দেয়ারফর, যে কোনো একটি বসালেই হবে। তুমি যে দিক থেকে আসো, যদি কম্পাউন্ড অ্যান্ড সো দেয়ারফর বসে এবং কারণ বুঝাতে হবে। অ্যান্ড বসলে কিন্তু সবসময় কারণ বুঝে না, রিজনস। এই জন্য আমি এখানে লিখে দিয়েছি, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা লিখে রাখবা। রিজনস যদি কারণ বুঝায়, তাহলে আমরা কমপ্লেক্সে অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ বসাবো, কারণ সিন্স অনেক সময় সময়ও বুঝায়। এরপরে আসো সিম্পলে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ অথবা ফর দ্য সেক অফ অথবা নমিনেটিভ অ্যাবসলিউট, এগুলো সবগুলো কারণ বুঝাবে। এবার আসো আমরা সিম্পল স্ট্রাকচারটা দেখি। সিম্পল স্ট্রাকচারটা 2টি স্ট্রাকচার হবে, একটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট আর একটা হচ্ছে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ অথবা ফর দ্য সেক অফ এর। প্রথম স্ট্রাকচারটা দেখি, বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ফর দ্য সেক অফ। এরপরে যে ভার্ব আসবে সে ভার্বের সাথে আইএনজি বসবে। যদি ভার্ব থাকে তাহলে আইএনজি বসবে কমপ্লেক্স বা কম্পাউন্ডে, কিন্তু যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ বসে যাবে, নাউন থাকলে নাউন বসে যাবে। এরপরে বাকি অংশ বসবে। এটা সেম সাবজেক্টের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। কমপ্লেক্স বা কম্পাউন্ড থেকে যখন সিম্পল করব সেক্ষেত্রে লক্ষ্য করব দুইটা সাবজেক্ট একই ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে কিনা। যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা পরে স্ট্রাকচারটা ফলো করব। সেটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে আবার সাবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি। সাবজেক্টের পর যে ভার্বটা বসবে সেটা ভার্ব প্লাস আইএনজি বসবে, সেটা থেকে জেরান্ড বলা হয়। এরপরে সাবজেক্ট, আবার বাকি অংশ বসবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। তবে আমরা এই 2 নম্বর স্ট্রাকচারটা কখন ফলো করব? যখন ডিফারেন্ট সাবজেক্ট হবে। কমপ্লেক্সে অ্যাজ, সিন্স অথবা বিকজ থাকবে, অথবা এখানে কম্পাউন্ড অ্যান্ড সো দেয়ারফর থাকলে এবং কারণ বুঝালে যখন ডিফারেন্ট সাবজেক্ট হবে তখন আমরা 2 নম্বর স্ট্রাকচারটা ফলো করব। এই ক্ষেত্রে সাবজেক্টের পর যে ভার্বটা বসবে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, সাবজেক্টের পর যে ভার্বটা বসবে সেই ভার্বটা আইএনজি যুক্ত হবে। এখন আসো নমিনেটিভ অ্যাবসলিউট কাকে বলে। এই জিনিসটাকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই জিনিসটার নামই হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। নমিনেটিভ অ্যাবসলিউট গ্রামারে একটা ইম্পর্টেন্ট টপিক, যেখানে এটাকে একটা ফ্রেজে বলা হয়। সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে একটা নন ফাইনাইট ভার্ব থাকবে। এটা একমাত্র ফ্রেজ যে ফ্রেজে সাবজেক্ট থাকে, মূলত ফ্রেজে কখনো সাবজেক্ট থাকে না। এই নমিনেটিভ অ্যাবসলিউটটা হচ্ছে একমাত্র ফ্রেজ যে ফ্রেজে কি থাকে, সাবজেক্ট থাকে। তোমরা এটাকে অ্যাবসলিউট কনস্ট্রাকশন নামে পড়ে থাকতে পারো। অ্যাডভান্স বইতে এটা পাংচুয়েশন পার্টে এটা দেওয়া আছে যে অ্যাবসলিউট কনস্ট্রাকশনের পরে কমা বসে, ওটার নামই হচ্ছে কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট। তোমরা বই খুলে দেখতে পারো এটা। তো নমিনেটিভ অ্যাবসলিউট হচ্ছে, নমিনেটিভ অ্যাবসলিউট একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে একটা ভার্ব প্লাস আইএনজি থাকবে, কিন্তু সেটা নন ফাইনাইট ভার্ব থাকবে, ওই ভার্বের কোনো টেন্স থাকবে না। আর এই অংশটা একটা কারণ বোঝাবে। এই নমিনেটিভ অ্যাবসলিউট একটা কারণ অর্থ দিয়ে থাকবে।
এবার আমরা এক্সাম্পলে আসি। এখানে তো সিন্স অ্যাজ বিকজ বসবে, তারপর দুইটা ক্লজ থাকবে। এখানেও এখানে এন্ড সো দেয়ারফর দুইটা ক্লজকে সংযুক্ত করবে। এটার স্ট্রাকচার পড়ার দরকার নেই। এবার আমরা একটা এক্সাম্পল দেখি। বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ফর দ্য সেক অফ ওয়ার্কিং হার্ড হি সাকসিডেড ইন লাইফ। কারণ বোঝাচ্ছে না? সে সফল হয়েছিল কিসের কারণে? কঠোর পরিশ্রমের কারণে। এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে? অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ যে কোনো একটি বসালেই হবে। হি ওয়ার্কড হার্ড, হি সাকসিডেড। এখানে দুইটা ভার্ব আনতে হবে, কারণ কমপ্লেক্স মানে দুইটা ফাইনাইট ভার্ব। অলরেডি আমরা সাকসিডেড একটা পেয়েছি, সাকসিডেড, আর ওয়ার্কটা আসলো এই যে ওয়ার্কিং থেকে। ওয়ার্কিং এখানে নন ফাইনাইট ভার্ব আছে, কিন্তু এখানে ফাইনাইট ভার্ব হয়ে গেছে। আচ্ছা, এবার আসো আমরা কম্পাউন্ড কিভাবে করব। কম্পাউন্ড হবে হি ওয়ার্কড হার্ড অ্যান্ড সাকসিডেড ইন লাইফ। দুইটাই এখানে মেইন ক্লজ সংযুক্ত হয়েছে এন্ড দ্বারা। এখানে দেয়ার ফর দিলেও হবে, সো দিলেও হবে। এবার আসো স্ট্রাকচার 2 এর একটা এক্সাম্পল দেখি। As the sea was smooth, we went for sail. সবাই একটু লক্ষ্য করো। As the sea was smooth, we went for sail. এখানে সাবজেক্ট হচ্ছে the sea আর এখানে সাবজেক্ট হচ্ছে we। ডিফারেন্ট সাবজেক্ট না? ডিফারেন্ট সাবজেক্ট। এখানে কিন্তু একই ব্যক্তি ছিল, এখানেও হি ছিল, এখানেও হি ছিল। এখানে কিন্তু দেখো সেকেন্ড এক্সাম্পলে এখানে হচ্ছে the sea সাবজেক্ট আর এখানে হচ্ছে we সাবজেক্ট, ডিফারেন্ট সাবজেক্ট। আর যখন ডিফারেন্ট সাবজেক্ট হবে তখন আমরা স্ট্রাকচার 2 ফলো করব। তাহলে as the sea was smooth, we went for sail, এটা সিম্পল কি হবে? এখানে কি বিকজ অফ বসালে হবে? বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ অথবা ফর দ্য সেক অফ বসালে এখন আর হবে না। এখন আমাদেরকে সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী করতে হবে, সেটা হচ্ছে অ্যান্সারটা দেখো। দ্য সি বিং স্মুথ, উই ওয়েন্ট ফর সেল। সাগর শান্ত হওয়ায় সাগর শান্ত হওয়ায় আমরা সাগরে ভ্রমণ করতে গিয়েছিলাম, নৌকা কি বলে এটাকে চালাতে গিয়েছিলাম। সেকেন্ড স্ট্রাকচার দেখো, সাবজেক্ট এখানে দা সি, এরপর ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্বটা ছিল ওয়াজ, ওয়াজের জেরান্ড ফর্ম হচ্ছে বিং। ওয়াজের জেরান্ড ফর্মটা কি? জি, বিং। কারণ ওয়াজের মূল ভার্বটা কি জানো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এগুলোর মূল ফর্মটা কি? দেখি একজন বলো তো। এম, ইজ, আর, ওয়াজ, এর মূল ফর্মটা কি? বি। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। কে বলেছো? থ্যাংক ইউ। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর মূল ভার্বটা হচ্ছে বি। এই বির সাথে আইএনজি বসবে, ওয়াজের সাথে আইএনজি বসে না, এম, ইজ এর সাথে আইএনজি বসে না। আচ্ছা, এটা কম্পাউন্ড করলে কি হবে? দ্য সি ওয়াজ স্মুথ, সো অথবা দেয়ারফর উই ওয়েন্ট ফর সেল। এখানে সো বা দেয়ারফর দুইটা ক্লজকে সংযুক্ত করে দিয়েছে, কারণ কম্পাউন্ডে সবসময় মধ্যখানেই কনজাংশনটা বসে। এবার আমি তোমাদেরকে একটা করতে দিচ্ছি সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী, দেখি করতে পারো কিনা। আশা করি পারবা। সিন্স ইট ওয়াজ টু ডার্ক, উই ডিডন্ট সি এনিথিং। যেহেতু অনেক অন্ধকার ছিল, আমরা কিছুই দেখি নাই। এখানে কিন্তু সাবজেক্ট আলাদা, এখানে ইট, এখানে উই। সো ডু অ্যাকর্ডিং টু সেকেন্ড স্ট্রাকচার। এভরিবডি প্লিজ। 8 নম্বর রুলটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রায় আসে এটা। চ্যাট বক্সে লিখতে পারো অথবা খাতা লিখে মুখে বলতে পারো। কারো লেখা হলে বলতে পারো। বিশেষ করে সিম্পলটা, কম্পাউন্ড পারবা, কম্পাউন্ড ভেরি ইজি। এন্ড বা দেয়ারফর বসা দিলে কম্পাউন্ড হয়ে গেল, কিন্তু সিম্পল। হ্যাঁ, চ্যাট বক্সে তুবা লিখেছে। হ্যাঁ তুবা, ইউ হ্যাভ টু ফলো দ্য সেকেন্ড স্ট্রাকচার। সাবজেক্ট ডিফারেন্ট হলে আমাদেরকে সেকেন্ড স্ট্রাকচারটা ফলো করতে হবে, নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে করতে হবে এটা। বিকজ অফ বসবে না এখন। যখন সাবজেক্ট ডিফারেন্ট হবে তখন নমিনেটিভ অ্যাবসলিউট, অর্থাৎ সাবজেক্ট বসাবা, তারপরে সাবঅর্ডিনেট ক্লজের যে ভার্বটা থাকবে সেই ভার্বের আইএনজি ফর্ম করে দিবা, আর কোনো চেঞ্জ করতে হবে না।
স্যার লিখেছি দেখি বলো তো। নুজহাত তাবাসসুম। it being হুম too dark we did not see anything. থ্যাংক ইউ, হয়ে গিয়েছে। ইট বিং টু ডার্ক উই ডিডেন্ট সি এনিথিং। আমরা 2 নম্বর স্ট্রাকচার ফলো করে এটা করলাম। কেন 2 নম্বর স্ট্রাকচার ফলো করলাম? কারণ এখানে সাবজেক্টটা ডিফারেন্ট। সাবজেক্টটা কি ডিফারেন্ট, যখন সাবজেক্ট ডিফারেন্ট হবে তখন আমরা নমিনেটিভ অ্যাবসলিউট বানাবো। এখন এই যে ইট বিং টু ও ডার্ক, এর গ্রামাটিক্যাল নাম হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট, এবং কারণ বোঝাচ্ছে যে অনেক অন্ধকার হওয়ায় আমরা কিছুই দেখি নাই। আর কম্পাউন্ড করলে কি হবে? ইট ওয়াজ টু ডার্ক অ্যান্ড অথবা সো অথবা দেয়ারফর উই ডিডন্ট সি এনিথিং। কম্পাউন্ড খুবই সহজ, ঝামেলাটা হয় সিম্পলে গিয়ে। আশা করি পারবা। এখানে যেটা সামারি কারণ বোঝালে আমরা কমপ্লেক্স অ্যাজ সিন্স বা বিকজ বসাবো, সিম্পলে বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, অথবা ফর দ্য সেক অফ বসাবো, অথবা নমিনেটিভ অ্যাবসলিউট বসাবো। তবে নমিনেটিভ অ্যাবসলিউট কখন বসাবো? যখন ডিফারেন্ট সাবজেক্ট হবে। আর একই সাবজেক্ট হলে আমরা অন্যগুলো বসাবো, বিকজ অফ অথবা ফর দ্য সেক অফ অথবা অন অ্যাকাউন্ট অফ। আর কম্পাউন্ডে সবসময় কি বসবে? অ্যান্ড অথবা সো অথবা দেয়ারফর। ঠিক আছে, এবার আসো আমরা 9 নম্বর রুলে যাচ্ছি। কার কোনো কোশ্চেন আছে এখানে? Yes, sir. ওই কে যেন বললো কোশ্চেন আছে। হ্যাঁ বলো বলো, কার কোশ্চেন? আই এম রেডি টু গেট ইউর কোশ্চেন। কই? স্যার কম্পাউন্ডটা আরেকবার বুঝাই দিবেন? হ্যাঁ দেখো, এখানে কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড হচ্ছে যৌগিক, মানে দুইটা ক্লজকে এন্ড সো বা দেয়ারফর বসাবে, যুক্ত করবে। এখানে দেখো, ইট ওয়াজ টু ডার্ক এটা একটা ক্লজ, আবার উই ডিডন্ট সি এনিথিং এটা আরেকটা ক্লজ। আর এই দুইটা ক্লজকে সংযুক্ত করতে হবে কি দিয়ে? এন্ড দিয়ে অথবা সো দিয়ে অথবা দেয়ারফর দিয়ে। আর কম্পাউন্ড সেন্টেন্সের এন্ড সো অথবা দেয়ারফর যেটা থাকুক না কেন, সেটা সবসময় কোথায় বসবে? দুইটা ক্লজের মধ্যখানে বসবে। সিন্স কমপ্লেক্সে বসে সিন্সটা উঠে যাবে, সিন্সটা উঠে দিয়ে এই দুইটা ক্লজের মধ্যখানে এন্ড বসালে অথবা সো বসালে অথবা দেয়ারফর যেটাই বসানো কেন সেটা কম্পাউন্ড হয়ে যাবে। অর্থটা দেখো, ইট ওয়াজ টু ডার্ক অনেক অন্ধকার ছিল, এন্ড অথবা সো অথবা দেয়ারফর উই ডিডন্ট সি এনিথিং এর ফলে অথবা এবং আমরা কিছুই দেখি নাই। কম্পাউন্ড সবচেয়ে সহজ। কম্পাউন্ড সবসময় দুইটা ক্লজকে কোঅর্ডিনেটিং কনজাংশন সংযুক্ত করে থাকে। কোঅর্ডিনেটিং কনজাংশন খুব বেশি না, বাট, এন্ড, সো, দেয়ারফর, ইয়েট, স্টিল, তারপর হচ্ছে আরেকটা কি আছে, নেভারদিলেস, এরকম কয়েকটা। তো এর মধ্যে অর, বাট, এন্ড, সো, দেয়ারফর এগুলো একটু সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এগুলো সবসময় দুইটা ক্লজকে, দুইটা মেইন ক্লজকে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে সংযুক্ত করে থাকে কম্পাউন্ড সেন্টেন্সে। এবার আসো আমরা 9 নম্বর রুলে যাব। বেশ ইম্পর্টেন্ট একটা রুল, কমপ্লেক্স কম্পাউন্ড। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ক্যান এনিবডি টেল মি হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? Just tell me the structure. Anybody, please. Present participle. Verb plus ing. Verb plus ing. Verb plus ing কে জেরান্ড বলা হয়, আবার প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। পার্থক্য হচ্ছে জেরান্ড নাউনের মতো কাজ করে, আর প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এবার আসো, যদি সিম্পলে প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে কমপ্লেক্সে আমরা কি বসাবো? আফটার অথবা হোয়েন। আফটার অথবা হোয়েন। আর কম্পাউন্ডে আমরা কি বসাবো? এন্ড। তো এই স্ট্রাকচার আমরা কখন ফলো করব? হোয়েন ওয়ান অ্যাকশন ইজ ইমিডিয়েটলি ফলোড বাই অ্যানাদার অ্যাকশন, মানে একটা কাজ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ হয়ে যাওয়া। যেমন দরজা বন্ধ করেই আমি বাইরে চলে গেলাম, বাইরে হওয়ার সাথে সাথে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। তারপর আমি পড়তে বসার সাথে সাথে কারেন্টটা চলে গেল। ড্রয়ারটা খুলেই আমি পার্সটা বের করলাম, মানে একটা কাজের সাথে সাথে আরেকটা কাজ হয়ে যাওয়া। ঠিক আছে? অথবা আমরা একটা বলি না অ্যাজ সুন অ্যাজ দিয়ে, যদি এটা এখানে আসবে না যে শিক্ষক প্রবেশ করার সাথে সাথে ছাত্ররা দাঁড়িয়ে গেল, এরকম মানে একটা কাজ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ হয়ে যাওয়া। এই ক্ষেত্রে আমরা সিম্পলে প্রেজেন্ট পার্টিসিপল বসাবো, কমপ্লেক্সে আফটার অথবা হোয়েন, আর কম্পাউন্ডে হবে এন্ড। স্ট্রাকচার দেখো, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি, দেখো স্ট্রাকচার লেখা আছে ভার্ব প্লাস আইএনজি, তবে অ্যাডজেক্টিভের কাজ করবে। আর জেরান্ড নাউনের কাজ করে থাকে। এরপরে সাবজেক্ট বাকি অংশ বসবে। আর এখানে এসে আফটার বা হোয়েন যুক্ত যে দুইটা ক্লজ হবে, সে দুইটা ক্লজের দুই রকম টেন্স হতে পারে। আমি দুইটা লিখে দিয়েছি। আফটার বা হোয়েনের পরে যে টেন্সটা হবে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে। দেখো অবলিক দিয়ে লেখা আছে, এখানে হোয়েন লেখা নেই, এখানে হোয়েনও বসবে। হোয়েন বা আফটারের পরে পাস্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে তুমি যেই সেন্টেন্স থেকে কমপ্লেক্সটা করবা তার উপর ডিপেন্ড করবে। ওখানে যে টেন্সটা থাকবে এখানে সেই টেন্সটা অ্যাপ্লাই করতে হবে। আর বাকি অংশ যদি এখানে পাস্ট পারফেক্ট থাকে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে এখানে হবে প্রেজেন্ট ইনডিফিনিট।
আর কম্পাউন্ডের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে অথবা পাস্ট ইনডিফিনিট হতে পারে, এরপরে এন্ড বসবে, এরপরে আবার প্রেজেন্ট অথবা পাস্ট ইনডিফিনিট। এটা ডিপেন্ড করবে কমপ্লেক্সের উপরে। কমপ্লেক্স যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হবে, যদি এখানে প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এবার আসো, ওপেনিং দ্য ড্রয়ার হি টুক দ্য পার্স। একটু আগে আমরা বাংলা বলেছিলাম আমি, যে ড্রয়ারটা খুলেই সে কি করলো, পার্সটা নিল। তার মানে কি, তার পরে কাজটা আগের কাজটার হওয়ার সাথে সাথেই ঘটে গেল, যে when one action is immediately followed by another action, মানে একটা কাজ হওয়ার সাথে সাথেই আরেকটা কাজ হয়ে যাওয়া। এটা কিন্তু তোমার রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে কিন্তু এরকম আসে, ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটে এরকম ভার্বের সাথে আইএনজি বসে। তখন তোমরা আইএনজি বসাবা যখন দেখবা যে একটা কাজ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে প্রথমে যে কাজটা হবে সেই কাজটা, সেই কাজের ভার্বের সাথে আইএনজি বসবে। এখানে প্রথম কাজটা কি হয়েছিল, সে ড্রয়ারটা ওপেন করেছিল, ওপেনিং দ্য ড্রয়ার হি টুক দ্য পার্স। এখন এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে, যেহেতু এখানে পাস্ট ইনডিফিনিট আছে হি টুক, তার মানে এখানে প্রথম ক্লজটা পাস্ট পারফেক্ট হবে উল্টো, আফটার হি হ্যাড ওপেনড দ্য ড্রয়ার হি টুক দ্য পার্স। আফটার হি হ্যাড ওপেনড দ্য ড্রয়ার হি টুক দ্য পার্স। এখানে আমি হি হ্যাড ওপেন পাস্ট পারফেক্ট টেন্সে কেন ব্যবহার করেছি, কারণ এখানে টুক পাস্ট ইনডিফিনিটে আছে। যখন একটা ভার্ব পাস্ট ইনডিফিনিটে থাকবে তখন আফটার যুক্ত ভার্বটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। এটা সব জায়গায় একই রুল, রাইট ফর্মের ভার্বের ক্ষেত্রে একই রুল। আর যদি আমরা এটাকে কম্পাউন্ড করি তাহলে দুইটা ভার্বই পাস্ট ফর্মে হবে, যেহেতু এখানে পাস্ট ফর্ম ছিল টুক, হি ওপেনড দ্য ড্রয়ার এন্ড টুক দ্য পার্স। ঠিক আছে, তো তোমরা একটা করো, আফটার হি হ্যাজ শাট দ্য শপ হি লিভস ফর হোম। এটাকে সিম্পল এবং কম্পাউন্ড করো ফলোইং দ্য স্ট্রাকচারস। সবাই একটু চেষ্টা করো, পারবা। আফটার হি হ্যাজ শাট দ্য শপ হি লিভস ফর হোম। টেন্স খেয়াল করে, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্স রয়েছে, লিভস প্রেজেন্ট টেন্স, আর এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর সবাই অ্যাটলিস্ট হেডিংটা লিখে নিবা, স্ট্রাকচার না লিখলেও প্রবলেম নেই, স্ট্রাকচার সবসময় প্রয়োজন হয় না, কিন্তু হেডিংটা অবশ্যই লিখে নিবা। 9 নাম্বার রুল লিখে হেডিংটা লিখে নিবা, হেডিংটা অবশ্যই মুখস্থ করবে, দেখবো সহজ হয়ে যাবে। ইফ এনিবডি ওয়ান্ট, যদি কারো ইচ্ছা তোমরা চ্যাট বক্সে লিখতে পারো। If you can write down in the chat box, then I can check it easily and I can see your answer. তুবা, তোমার অ্যান্সার কোথায়? ও, ওকে। আজকে কি ঈশা ক্লাসে নাই? ঈশা ফার্স্ট গার্ড মনে তো হচ্ছে নেই। Is anybody done with the answer? Madiha, have you written the answer? রোল 702। স্যার লিখিনি, এখনো লিখতেছি। ওকে,
আমরা অ্যাট লিস্ট আরেকটা রুল আজকে পড়বো। স্যার বলি। হ্যাঁ বলো, কোনটা বলবো? সিম্পল? হ্যাঁ বলো, আনমিউট করো, তুমি মিউট হয়ে আছো। সিম্পল, শাউটিং দ্য শপ, হি লিভস ফর হোম। হ্যাঁ, আর কম্পাউন্ড? হি শাউটেড দ্য শপ অ্যান্ড লিভস ফর হোম। হ্যাঁ, শার্টস হবে। হ্যাঁ, তুবা বলো তো কি লিখেছো? চ্যাট বক্সে লিখে দিয়েছো নাকি? তো চ্যাট বক্সে লেখো নাই। আচ্ছা আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ নুজত তাবাসসুম, তোমার অ্যান্সার গুলো হয়েছে। শাটিং দ্য শপ, হি লিভস ফর হোম। শাটিং দ্য শপ, তাহলে একটা কাজ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ হলে সেই ক্ষেত্রে আমরা যে সাবঅর্ডিনেট যে ক্লজটা যখন সিম্পল করার সময় আফটার উঠে যাবে, মেইন ভার্বের সাথে কি বসবে? এখন রিং টু স্ট্রাকচার আইএনজি বসবে। দেখো এখানে বার প্লাস আইএনজি, শার্টের সাথে কি বসবে? আইএনজি বসবে। শাটিং দ্য শপ, হি লিভস ফর হোম। আমরা এখন খেয়াল করবো, এখানে সবাইকে বলছি যে যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব তখন আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজটা চেঞ্জ করতে হবে। প্রিন্সিপাল ক্লজ যেভাবে আছে ঠিক সেভাবে বসবে। আফটার হি হ্যাজ শাট দ্য শপ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে চেঞ্জ করতে হবে। আফটার তো উঠে যাবে কারণ এটা সিম্পলে বসবে না। এবার ভার প্লাস আইএনজি, এখানে মেইন ভার্বটা হচ্ছে শাট, শাটের সাথে আইএনজি বসবে যেমনটি এখানে বসেছে। শাটিং দ্য শপ, হি লিভস ফর হোম। আর কম্পাউন্ড করলে কি হবে? হি শাটস দ্য শপ এন্ড লিভস ফর হোম। প্রেজেন্ট টেন্সে কেন হয়েছে? কারণ এটা পরেরটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। কারণ এখানে আমি স্ট্রাকচার দেওয়াই আছে, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরেরটা কি হবে? কম্পাউন্ডে প্রেজেন্ট টেন্স হবে। আমরা আরেকটা একই রুলসের আমরা আরেকটা পড়ি, একটু স্লাইড ডিফারেন্ট। 10A মানে 10 নম্বর একটা রুলস। এক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল is used when there is an interval of two actions or when first covers a period of time. সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, আগে হেডিংটা দেখি। পারফেক্ট পার্টিসিপল অ্যাক্টিভ, আর কমপ্লেক্সে আফটার বা হোয়েনে বসবে, আর কম্পাউন্ডে এন্ড বসবে। পারফেক্ট পার্টিসিপল নাম শুনেছো? পার্টিসিপলটা পড়েছো তোমরা, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এটা পড়তে হবে, ঠিক আছে? এটা পারফেক্ট জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমার কাছে সারা জীবন একটা মানে কঠিন টপিকে থেকে যাবে। কমপ্লিটিং সেন্টেন্স কঠিন টপিক থেকে যাবে, কানেক্টরস কঠিন টপিক থেকে যাবে, এটা জানতে হবে, ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা ভালো করে জানতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো করে জানতে হলে পার্টিসিপল জেরান্ড ইনফিনিটিভটা ভালো করে জানতে হবে। পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস বি থ্রি, যেমন দেখো হ্যাভিং প্লাস বি থ্রি, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বার প্লাস আইএনজি, আর পাস্ট পার্টিসিপল তো তোমরা জানোই। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস বি থ্রি, মানে বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল। এরপর বাকি অংশ বসবে, আর কমপ্লেক্সে হোয়েন বা আফটার বসবে। এক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট হতে পারে। আর এটা একদম আগেরটার মতোই। আর কম্পাউন্ডের প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট হবে, এটা ডিপেন্ড করবে তুমি সিম্পল বা কমপ্লেক্সের উপর ডিপেন্ড করবে। তো আমরা হ্যাভিং প্লাস বি থ্রি কখন বসাবো? আমরা আগের সেন্টেন্সে হোয়েন আফটার বসিয়েছে, কিন্তু এখানে হ্যাভিং বসবে। কেন হ্যাভিং বসবে? কারণ এখন পারফেক্ট পার্টিসিপল ইজ ইউজড হোয়েন দেয়ার ইজ অ্যান ইন্টারভাল অফ টু অ্যাকশনস। এখন আর একটা হওয়ার সাথে সাথে আরেকটা কাজ হয়ে যাবে না, একটা ইন্টারভাল থাকবে, একটা বিরতি থাকবে, একটা গ্যাপ থাকবে, ঠিক আছে? এক্সাম্পল দেখো, হ্যাভিং ফেইলড টোয়াইস হি ডিডন্ট ট্রাই অ্যাগেইন। দুইবার সে ব্যর্থ হয়ে সে আর চেষ্টা করেনি। এখানে কিন্তু একটা কাজ হওয়ার সাথে সাথে আরেকটা কাজ যে হয়ে গিয়েছিল এটা কিন্তু বোঝাচ্ছে না। হ্যাভিং ফেইলড টোয়াইস, হ্যাভিং ফেইলড হচ্ছে এখানে পারফেক্ট পার্টিসিপল। সবাই একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আগে যেরকম আগে সেন্টেন্সে ছিল যে ওপেনিং দ্য ডয়ার হি টুক দ্য পার্স, ড্রয়ারটা খুলেই সে পার্সটা নিল, এখানে কিন্তু এরকম কিছু বোঝাচ্ছে না। এখানে একটা ইন্টারভাল রয়েছে বা একটা সময়ের গ্যাপ রয়েছে। এখানে হ্যাভিং ফেইলড টোয়াইস হি ডিডন্ট ট্রাই অ্যাগেইন, এরকম যদি সময়ের গ্যাপ থাকে বা ইন্টারভাল থাকে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। কিন্তু কমপ্লেক্সে হোয়েন বা আফটারই বসবে। আফটার হি হ্যাড ফেইলড টোয়াইস হি ডিডন্ট ট্রাই অ্যাগেইন, দুইবার সে ফেল করার পর সে আর চেষ্টা করেনি। এখানে পাস্ট পারফেক্ট কেন হয়েছে? কারণ হি ডিডেন্ট এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এজন্য আফটার যুক্ত ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। আর কম্পাউন্ড দুটাই পাস্ট টেন্সে হবে কারণ এখানে পাস্ট টেন্স রয়েছে। হি ফেইলড টোয়াইস এন্ড ডিডন্ট ট্রাই অ্যাগেন।
তাহলে আমরা এই রুলটা কখন অ্যাপ্লাই করব? যখন একটা গ্যাপ থাকবে, যখন একটা কাজের পরে আরেকটা কাজ ইমিডিয়েটলি ঘটবে না। একটা কাজের পর একটা কাজ ইমিডিয়েটলি করলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব সিম্পলে। কিন্তু যদি একটু গ্যাপ থাকে বা ইমিডিয়েটলি না বোঝায় তাহলে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করব। পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভিং প্লাস বি3। এবার আসো, আফটার হি হ্যাড ফিনিশড হিজ জব হি লেফট ফর হোম। এটাকে সিম্পল এবং কম্পাউন্ড করো। সময় আছে 2 মিনিট, সবাই একটু চেষ্টা করে, ভেরি ইজি। এটাকে সিম্পল, আগে সিম্পলটা করে আমাকে কে একজন বলো। সিম্পলটা, কম্পাউন্ডটা পারবা, সিম্পলটা একটু কে একজন করে আমাকে বলো, দেখি কে আগে বলতে পারে। তুবা, তুমি দেখি এখানে অ্যান্সার লিখছো না, এগুলো কঠিন লাগছে? যদি কঠিন মনে হয়, দ্য ক্লাস ইজ বিং রেকর্ডেড, লিসেন টু দ্য ক্লাস অ্যাগেন, ওয়াচ দ্য ক্লাস অ্যাগেন, রাইট ডাউন দ্য রুলস ফ্রম দ্য রেকর্ডিং ক্লাস। সবাই কি বলছে? Tahajib, Tuba, thank you. You have sent the attendance. স্যার সিম্পলটা লিখে ফেলছি। হ্যাঁ, বলো তো দেখি। হ্যাভিং ফিনিশড হিজ জব হি লেফট ফর হোম। থ্যাংক ইউ। আর কে পেরেছো এটা? হ্যাভিং আফটার হি হ্যাড ফিনিশড হিজ জব হি লেফট ফর হোম। এখানে কিন্তু একটা ইন্টারভাল, যদি আমরা এটা বুঝে নিতে হবে যে একটা ইন্টারভাল রয়েছে এখানে। এজন্য এখানে আমরা ফিনিশিং হিজ জব ব্যবহার না করে হ্যাভিং ফিনিশড হিজ জব, যখন একটা ইন্টারভাল বুঝাবে সেই ক্ষেত্রে হ্যাভিং বসবে। হ্যাভিং ফিনিশড হিজ জব হি লেফট ফর হোম। তবে এখানে যদি কেউ ফিনিশিং হিজ জব লেখে কিন্তু সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে। এরপরে কম্পাউন্ড কি হবে? হি ফিনিশড হিজ জব অ্যান্ড লেফট ফর হোম। তাহলে আমি 9 আর 10 আবার একটু সামারি করছি। যদি ইমিডিয়েটলি একটা কাজ হওয়ার সাথে সাথে একটা কাজ হয়ে যায়, আমরা সিম্পলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব, ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। আর যদি একটু ইন্টারভাল থাকে তাহলে আমরা হ্যাভিং প্লাস বি3 ব্যবহার করব সিম্পলে। ঠিক আছে, আজকে পর্যন্তই। নেক্সট ক্লাস থার্সডে